আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ার অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এবং বিবিএস পাস কোর্স থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার 2 কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। এই কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আজকে আমরা মূলত বিবিএতে আসা 2014 সালের ম্যাথটি সমাধান করব। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আজকে আমরা যে ম্যাথটি সমাধান করব সেই ম্যাথটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। কোয়েশ্চেনে কি বলা আছে আমরা একটু দেখি। প্রেজেন্টেড বিলো ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স এজ 31 ডিসেম্বর 2014। 2014 সালের একটি ট্রায়াল ব্যালেন্স বা রেওয়া মিল নিচে দেওয়া আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টস টাইটেল এন্ড ডেবিট টাকা, ক্রেডিট টাকা দেওয়া আছে। অ্যাকাউন্টস টাইটেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাশ আছে, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ মানে নগদ, অ্যাকাউন্ট রিসিভেবল মানে হচ্ছে দেনাদার দেওয়া আছে, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট দেওয়া আছে 2000 টাকা, মেশিনারি মার্চেন্ডাইজ ইনভেন্টরি দেওয়া আছে 30,000 টাকা, অফিস ইকুইপমেন্ট দেওয়া আছে 50,000 টাকা, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া আছে 4,000 টাকা, নোটস পেয়েবল 15,000 টাকা, অ্যাকাউন্টস পেয়েবল 15,000 টাকা, নোটস পেয়েবল দেওয়া আছে 10,000 টাকা, কমন স্টক বা মূলধন দেওয়া আছে 1 লক্ষ টাকা, রিটেন আর্নিংস দেওয়া আছে 47,000 টাকা, ডিভিডেন্ড দেওয়া আছে 12,000 টাকা, সেলস রেভিনিউ দেওয়া আছে 1,25,000 টাকা, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 75,000 টাকা, স্যালারিস এক্সপেন্স দেওয়া আছে 10,000 টাকা এবং রেন্ট এক্সপেন্স দেওয়া আছে 16,000 টাকা। এ হচ্ছে আমাদের রেওয়া মিল। এখন আমরা দেখি এটার বিপরীতে কি কি সমন্বয় দেওয়া আছে। এখানে সমন্বয়ের মধ্যে প্রথমে বলা আছে an inventory count 31st December shows 29,000 of inventory actually on hand। আমাদের এখানে বলা আছে যে আমরা 31শে ডিসেম্বর তারিখে হিসাব করে দেখলাম যে আমাদের 29,000 টাকা মজুত পণ্য অ্যাকচুয়ালি হাতে আছে বা প্রকৃতভাবে হাতে আছে। এই কথাটা যখন লেখা থাকবে তখন তোমরা দেখবা যে রেওয়া মিলে এখানে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে। তো রেওয়া মিলে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া থাকার মানেই হচ্ছে এই যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি দেওয়া আছে 30,000 টাকা, এটা হচ্ছে সমাপনী মজুত পণ্য। কেন? তোমরা ছোটকাল থেকে মুখস্থ করছো যে রেওয়া মিলের মধ্যে যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে প্রারম্ভিক মজুত পণ্য আসে না, সমাপনী মজুত পণ্য আসে, তাই না? তাহলে কস্ট অফ গুডস সোল্ড মানেই হচ্ছে সমন্বিত ক্রয়, আর সমন্বিত ক্রয় এখানে দেওয়ার মানেই হচ্ছে এখানে কি থাকবে, সমাপনী মজুত পণ্য থাকবে। তার মানে এটা হচ্ছে আমাদের মূলত সমাপনী মজুত। বাট সমাপনী মজুত পণ্য 30,000 টাকা মূল্যায়ন করার পরেও আমরা দেখলাম যে হিসাব করে দেখলাম না না আসলে একটু ভুল হয়েছে, সমাপনী মজুত পণ্য হবে 29,000 টাকা। তার মানে 1,000 টাকা সমাপনী মজুত পণ্য বেশি দেখানো হয়েছে। তো যেহেতু সমাপনী মজুত পণ্য 1,000 টাকা বেশি দেখানো হয়েছে, সমাপনী মজুত পণ্য 1,000 টাকা কি করতে হবে, কমাতে হবে। তো আমরা জানি সমাপনী মজুত পণ্য যদি কমাতে হয় মজুত পণ্য থেকে 1,000 টাকা বাদ দিলে আবার কস্ট অফ গুডস সোল্ডের সাথে 1,000 টাকা যোগ করতে হবে। কারণ মজুত পণ্য যত বেশি দেখানো হয় কস্ট অফ গুডস সোল্ড তত কম দেখানো হয়, সমাপনী মজুত পণ্য যত বেশি দেখানো হয় কস্ট অফ গুডস সোল্ড তত কম দেখানো হয়, আবার সমাপনী মজুত পণ্য যত কম দেখানো হয় কস্ট অফ গুডস সোল্ড তত বেশি দেখানো হয়। তো যেহেতু এখানে আমরা সমাপনী মজুত পণ্য 1,000 টাকা বেশি দেখাইছি, তার মানে কস্ট অফ গুডস সোল্ড আমরা 1,000 টাকা কম দেখাইছি। এখন কস্ট অফ গুডস সোল্ডের সাথে 1,000 টাকা যোগ করে সব মার্চেন্ডাইজ ইনভেন্টরি থেকে 1,000 টাকা বিয়োগ করতে হবে। এটা তোমরা মনে রাখবা। অথবা তোমরা যদি সহজে মনে রাখতে চাও যে আসলে স্যার কখন যোগ বিয়োগ করবো, এটা তো আমাদের খুব গোজামিল প্যাচ লেগে যায়, তাহলে কি করব? এখন দেখো তো একটু সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে কত লেখা আছে, 30,000 টাকা। এখানে সমন্বয় দেওয়া আছে কত, 29,000 টাকা। তার মানে আমরা 30,000 টাকা সমাপনী মজুত পণ্যকে 29,000 টাকা বানাতে হবে, এই তো। আচ্ছা, মজুত পণ্য যদি কমে যায় তাহলে কি হবে, মজুত পণ্য কমে গেলে ক্রেডিট করতে হয়। তো মজুত পণ্য ক্রেডিট করলে ডেবিট কাকে করবা, কস্ট অফ গুডস সোল্ড। আর কস্ট অফ গুডস সোল্ড যেহেতু খরচ, খরচ যদি ডেবিট হয় তাহলে কি হয়, যোগ করতে হয়। তাহলে আমরা এখানে কস্ট অফ গুডস সোল্ডের সাথে 1,000 টাকা যোগ করব আর মজুত পণ্য থেকে 1,000 টাকা বিয়োগ করব। যেভাবেই তোমাদের মনে রাখতে সুবিধা হয় তোমরা মনে রাখতে পারবা আশা করি। আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবা এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে ইজি অ্যাকাউন্টিং এর সাথে থেকে আমাদেরকে উৎসাহিত করবা ইনশাআল্লাহ। আর এর সাথে সাথে তোমরা যদি চাও আমাদের পেইড কোর্সে যুক্ত হয়ে তোমাদের প্রস্তুতি সম্পন্ন করার জন্য, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারবা। এরকম স্লাইড শোর মাধ্যমে আমরা বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন সাবজেক্টের আমরা ক্লাস নিয়ে থাকি। প্রত্যেকটা সাবজেক্ট চ্যাপ্টারের আমাদের গোছানো শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস আছে। তোমরা চাইলে আমাদের ক্লাসে যুক্ত হয়ে তোমাদের প্রস্তুতি সম্পন্ন করতে পারবা। তো চলো আমরা পরের লাইনটা দেখে আসি। পরবর্তীতে বলছে নোটস পেয়েবল 10,000। নোটস পেয়েবল হচ্ছে 10,000 টাকা। ইজ এ নোট ফর 1 ইয়ার। এই নোটটা হচ্ছে 1 বছরের জন্য। অ্যানুয়াল ইন্টারেস্ট রেট হচ্ছে 12%, সুদের হার হচ্ছে 12%। ডেটেড ডিসেম্বর 13, 2014। এই নোটটার ডেট হচ্ছে 2030 তারিখ, ডিসেম্বরের 30 তারিখ 2014 সালের। তো
এখানে একটা জিনিস খেয়াল করবা তোমরা, আমরা যে নোটটা নিয়েছি সেই নোটটা হচ্ছে ডিসেম্বর 30 তারিখে শুরু হয়েছে এবং নোটের মেয়াদ 1 বছর। তাহলে 2014 সালে এই নোটটা আমরা ইউজ করেছি শুধুমাত্র 31শে ডিসেম্বর বা একদিন। যেহেতু আমরা 2014 সালে এই নোটটা একদিন ব্যবহার করেছি, তাইলে এই নোটের এই বছর আর সুদ ধরার দরকার নাই। তোমরা চাইলে কেউ একদিনে সুদ ধরতে পারো, কিন্তু দেখা গেল একদিনের সুদ এত কম আসবে সেটা ফ্র্যাকশন এসে আমাদের অঙ্কে আরো ঝামেলা করবে। সো এই একদিনের সুদটা দরকার নাই, আমরা আগামী বছর থেকে এই নোটের সুদ ধরবো। তো এই বছর কোনো নোটের সুদ ধরার দরকার নাই। যেহেতু নোটটার মেয়াদ 30শে ডিসেম্বর, এই নোটটা আবার 2015 সালের 30শে ডিসেম্বর এটার মেয়াদ পূর্ণ হবে। যেহেতু এটার মেয়াদ 1 বছর, তাহলে এই নোটের টাকাটা আমরা কারেন্ট লাইবিলিটিসে দেখাই দিলেই হয়ে যাবে, আর কোনো কাজ করতে হবে না। যদি নোটের তারিখটা এই বছরের আরো কিছু হতো বা ডিসেম্বর 1 তারিখ হতো, তাহলে আমরা 1 মাসের সুদ ধরতাম। নভেম্বর 1 তারিখ হলে আমরা 2 মাসের সুদ ধরতাম। যেহেতু একেবারে বছরের শেষে নেওয়া হয়েছে, তাহলে এই বছরের আর সুদ ধরার দরকার নেই। তারপর বলা আছে 2 মান্থ স্যালারিজ আর আনপেড ডিসেম্বর 31, 2014। 2014 সালের ডিসেম্বর 31 তারিখে আমাদের 2 মাসের বেতন বকেয়া রয়েছে। এই জিনিসটা তোমরা খুব ভালো করে খেয়াল করবা। আমাদের এখানে স্যালারিজ আছে কত? আমাদের স্যালারিজ এক্সপেন্স আছে 10,000 টাকা। আচ্ছা বলো তো, 2 মাসের স্যালারি যদি বকেয়া থাকে, তাহলে আমরা কয় মাসের স্যালারি দিয়েছি? যেহেতু 2 মাসের স্যালারি বকেয়া আছে, তাহলে আমরা পে করেছি কয় মাস? 10 মাস। তাহলে আমাদের তো বছরে 12 মাসের স্যালারি দিতে হবে। তো 2 মাসের তো বকেয়া রয়ে গেছে, তাহলে আমরা পে করছি কত? 10 মাস। এই 10,000 টাকাকে আমরা 10 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করলে আমরা 2 মাসের স্যালারি বকেয়াটা চলে আসবে। ভালো করে বুঝবা, 10,000কে 10 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ। এখানে কিন্তু 12 দিয়ে ভাগ দেওয়া যাবে না, এটা মনে রাখবা। আশা করি এটা বুঝতে পারছো। তারপর বলা আছে রেন্ট এক্সপেন্স ইনক্লুড আনএক্সপায়ার রেন্ট 4,000 এট ডিসেম্বর 31, 2014। রেন্ট এক্সপেন্স যে 16,000 আছে, বলছে এর মধ্যে 4,000 টাকা এমন আছে যেটা এক্সপায়ার হয়নি বা এখনো শেষ হয়নি এটার মেয়াদটা। তার মানে এটা হচ্ছে প্রিপেড রেন্ট। তাহলে এইটা রেন্ট এক্সপেন্স থেকে বাদ দিব, আরেকবার আমরা কারেন্টের সাইডে বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। ডেপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট বলে দিছে 5,000 টাকা, সরাসরি এটা আমরা ডেপ্রিসিয়েশন দেখাবো। আর বলছে মেক এ প্রভিশন ফর ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স রাখতে হবে 40% অন নেট ইনকাম বিফোর ট্যাক্স। নেট ইনকাম বিফোর ট্যাক্সের উপর 40% আমাদের নেট ইনকাম ধরতে হবে, সরি ইনকাম ট্যাক্স ধরতে হবে। রিকোয়ারমেন্টে বলছে প্রিপার ইনকাম স্টেটমেন্ট, একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করো, প্রিপার স্টেটমেন্ট অফ রিটেন আর্নিংস স্টেটমেন্ট তৈরি করো, এবং প্রিপার এ ক্লাসিফাইড ব্যালেন্স শিট, একটা ক্লাসিফাইড ব্যালেন্স শিট তৈরি করো। তো এইবার এই অঙ্কটা থেকে আমরা এই 3টা রিকোয়ারমেন্ট সলভ করব। তো অঙ্কটা বোঝার জন্য আমরা পাশাপাশি আমাদের যে গতানুগতিক ক্লাসের নিয়ম অনুযায়ী আমরা এক পাশে কোয়েশ্চেন এবং এক পাশে অ্যান্সারটা সমাধান করব, যাতে আমরা বুঝতে সুবিধা হয়। আমরা এখানে কোয়েশ্চেনটা নিয়ে আসলাম। এবার এখান থেকে আমরা এখানে ইনকাম স্টেটমেন্ট করব 31 ডিসেম্বর 2014-এ। এখানে আমরা ইনকাম স্টেটমেন্টের একটা ছক কাটলাম। ইনকাম স্টেটমেন্টে প্রথমে কি লিখতে হবে? প্রথমে আমাদের লিখতে হবে সেলস রেভিনিউ। সেলস আছে কত? 1,25,000। তাহলে সেলস রেভিনিউ যদি 1,25,000, আমাদের সেলসের সাথে কোনো কিছুই এখানে নাই, কোনো আমাদের বকেয়া সেলস বা আনরেকর্ডেড সেলস এমন কিছু নাই। তো সরাসরি আমরা সেলসটা লিখে দিব 1,25,000 টাকা। এই সেলস থেকে বাদ দিব কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড আছে কত? 75,000 টাকা। এই 75,000 টাকার সাথে আমাদের আরো 1,000 টাকা বাড়াতে হবে না? ওই যে ইনভেন্টরি কম দেখাইছি, যে ইনভেন্টরি সরি বেশি দেখাইছি, যে 30,000 টাকা দেখাইছি, অ্যাকচুয়াল ইনভেন্টরি আছে 29,000 টাকা। এই 1,000 টাকা আমাদের কি করতে হবে? এখানে যোগ করে দিতে হবে। তাহলে 1,000 টাকা আমরা ওভার ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি যোগ করে দিলাম। যোগ করে দিলে কত আসে? 76,000 টাকা। তো সেলস থেকে যদি আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিই, আমরা কি পাই? গ্রস প্রফিট পেয়ে যাই। গ্রস প্রফিট আছে 49,000 টাকা। গ্রস প্রফিট থেকে আমরা বাদ দিব অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্সের মধ্যে প্রথমে আমরা দিব স্যালারিজ। স্যালারিজ কত আছে? স্যালারিজ আছে 10,000 টাকা। এখন স্যালারিজ বকে আছে কত? 2 মাস। তার মানে এই স্যালারিজটা হচ্ছে মূলত 10 মাসের। এই জন্য আমরা এখানে অ্যাড এক্রুড বা আউটস্ট্যান্ডিং দিয়ে এই স্যালারিজকে 10 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করে 2 মাসের বকেয়াটা বের করে নিলাম। এবার 10 আর 2 যোগ করলে 12,000 টাকা স্যালারি আসবে। এর স্যালারির পরে আমরা লিখবো রেন্ট এক্সপেন্স। রেন্ট এক্সপেন্স আছে কত? 16,000 টাকা। আর এখানে আমাদের অগ্রিম রেন্ট আছে কত? অগ্রিম রেন্ট 4,000 টাকা। 16,000 টাকা থেকে যদি 4,000 টাকা বাদ দিই, তাহলে আমাদের থাকে 12,000 টাকা। এটা হচ্ছে আমাদের রেন্ট এক্সপেন্স, 12,000 টাকা চলতি বছরে, যেহেতু 4,000 টাকা অগ্রিম। এই রেন্ট এক্সপেন্সের পরে আমরা এখানে দেখাতে পারি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা আমরা এখানে দেখাই দিব, ডেপ্রিসিয়েশন 5,000 টাকা। আর কোনো এক্সপেন্স কিন্তু এখানে নাই। এখন অনেকে বলতে পারো, স্যার আমরা না অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট এই যে 2,000 টাকা আমরা বাদ দিই। হ্যাঁ, আমরা বাদ দিই অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট। কখন? যদি আমাদের এই বছর নতুন সঞ্চিতি রাখতে বলতো, সেই নতুন সঞ্চিতির সাথে অ্যাডজাস্ট করার জন্য পুরান সঞ্চিতিটা আমরা বাদ দিতাম। যেহেতু অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট নিয়ে আমাদের কিছুই বলা নাই, বা এবছর কোনো আমাদের ব্যাড ডেপ্টও হয় নাই, তাহলে তো যদি অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্টটাকে আমরা এখন সঞ্চিতি হিসাবে যেভাবে আছে ওইভাবেই আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে অ্যাডজাস্ট করে রেখে দিব।
এটাকে আমরা এখানে কোনো অ্যালাউন্সরা অ্যাডজাস্ট করব না, কারণ যেহেতু আমাদের নতুন সঞ্চিতি রাখতে বলা নাই, পুরান সঞ্চিতির ব্যাপারে কিছুই বলা নেই, তো এটা যেভাবে সঞ্চিতি হিসাবে আছে এটা সঞ্চিতি হিসাবে দায় পাশে থেকে যাবে, এটা নিয়ে কোনো কাজ করার প্রয়োজন নাই। এবার আমরা এখানে যদি অপারেটিং এক্সপেন্সটা বাদ দিই আমরা পেয়ে যাব অপারেটিং ইনকাম। অপারেটিং ইনকাম থেকে আমরা যেহেতু এখানে নন অপারেটিং কোনো ইনকাম নাই, আবার নন অপারেটিং কোনো এক্সপেন্সও নাই, আমরা এখান থেকে ইনকাম ট্যাক্সটা বাদ দিব। কিসের উপর? যে নেট ইনকাম বিফোর ট্যাক্স বা অপারেটিং ইনকাম যেটা আসছে সেটার উপরে আমরা 40% ট্যাক্স বাদ দিব, যেহেতু কোয়েশ্চেনে বলা আছে 40% ইনকাম ট্যাক্স। 40% ট্যাক্স বাদ দেওয়ার পর যেটা আসবে সেটা হবে নেট ইনকাম আফটার ট্যাক্স 12,000 টাকা। এই হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্ট, খুব সহজে হয়ে গেল। এবার আমরা চলে যাব রিটেন আর্নিংস স্টেটমেন্টে। রিটেন আর্নিংস স্টেটমেন্ট কি করবো আমরা? এখানে রিটেন আর্নিংসের একটা ব্যালেন্স দেওয়া আছে 47,000 টাকা। সেই রিটেন আর্নিংস থেকে আমার রিটেন আর্নিংসের সাথে এই যে ইনকাম আফটার ট্যাক্স এই 12,000 টাকা আমরা যোগ করব, আর যে ডিভিডেন্ড দেওয়া আছে এই ডিভিডেন্ডটা আমরা বাদ দিব। এখানে আর কোনো আইটেম নাই, কারণ এখানে আমাদের কোনো সঞ্চিতি ক্রিয়েট করতে হয় নাই, এবং আর কোনো আমাদের ইনকাম ট্যাক্স পেড বা রেওয়া মিলে কোনো প্রভিশন ফর ইনকাম ট্যাক্স এই ধরনের কোনো সঞ্চিতিও নাই। সো এখানে খুব সহজে আমরা রিটার্ন আর্নিংসটা করতে পারি। আমরা ছকটা কাটবো, কাটার পর এখানে আমরা রিটার্ন আর্নিংসের ব্যালেন্সের সাথে সেই কারেন্ট ইয়ার প্রফিট 12,000 যোগ করব, আর ডিভিডেন্ড আমরা 12,000 বিয়োগ করে দিলে আমাদের ক্লোজিং রিটার্ন আর্নিংসটা চলে আসবে। এটা আমরা ব্যালেন্স শিটে দেখাই দিব। তো চলো এখন আমরা ব্যালেন্স শিটে চলে যাই। ব্যালেন্স শিটে আমরা লিখবো এখানে প্রতিষ্ঠানের নাম যেহেতু নাই আমরা লিখব লিমিটেড ব্যালেন্স শিট অ্যাজ এট 31 ডিসেম্বর 2014। এই ব্যালেন্স শিটে প্রথমে আমরা লিখব কি? ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেটগুলো কি কি? ফিক্সড অ্যাসেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে অফিস ইকুইপমেন্ট কত টাকা? 50,000 টাকা। সাথে অফিস ইকুইপমেন্টের একুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে 4,000 টাকা, আর নতুন করে ডেপ্রিসিয়েশন হচ্ছে 5,000 টাকা, টোটাল 9,000 টাকা। তাহলে আমরা অফিস ইকুইপমেন্ট 50,000 টাকা থেকে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন 9,000 টাকা বাদ দিয়ে 41,000 টাকা লিখে দিব। তারপর আমরা লিখবো কারেন্ট অ্যাসেট, যেহেতু এখানে ইনভেস্টমেন্ট নাই। কারেন্ট অ্যাসেট আমরা প্রথমে ক্যাশ 50,000, অ্যাকাউন্ট রিসিভেবল 60,000, এখান থেকে অ্যালাউন্স ফর ব্যাড ডেট বাদ দিয়ে 58,000 টাকা লিখবো। তারপর আমরা লিখবো প্রিপেড রেন্ট 4,000 টাকা, যেটা আমাদের অগ্রিম ছিল, রেন্ট 4,000 টাকা অগ্রিম, সেটা আমরা লিখবো এখানে। তারপর আমরা ইনভেন্টরিটা দেখাবো। ইনভেন্টরিটা এখানে 30,000 ছিল, এই 30,000 থেকে যে 1,000 টাকা এখন কমে গেছে, কমে 29,000 টাকা, সেটা লিখবো। তো আমাদের টোটাল কারেন্ট অ্যাসেট আছে 1,37,000। তাহলে কারেন্ট অ্যাসেট আর ফিক্সড অ্যাসেট যদি যোগ করি তাহলে আমাদের টোটাল অ্যাসেট আছে 1,82,000 টাকা। এবার আমরা চলে যাব লাইবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার ইকুইটিতে। প্রথমে এখানে আমরা শেয়ার ক্যাপিটালটা লিখবো। আমাদের শেয়ার ক্যাপিটাল কত আছে? শেয়ার ক্যাপিটালটা রাখবে শেয়ার ক্যাপিটাল বা কমন স্টক নামে থাকবে। এখানে 1,00,000 টাকা আছে, এই 1,00,000 টাকা শেয়ার ক্যাপিটাল আমরা লিখে দিব। এরপর আমরা লিখবো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের যত প্রকার রিজার্ভ আছে এবং রিটার্ন আর্নিংসের যে ব্যালেন্স আছে সেটা আমরা বসাই দিব। তাহলে রিটার্ন আর্নিংসের ব্যালেন্স আমরা এখানে 47,000 টাকা বসাইছি। তোমরা অনেকে বলতে পারো এই রেওয়া মিলে 47,000 বসাইছি, না, আমরা যে দুই নম্বরে যে ওয়ার্কেসটা করেছি রিটার্ন আর্নিংস স্টেটমেন্ট, সেখান থেকে মূলত 47,000 টাকা বসাবো। তো ওই রিটার্ন আর্নিংসটা এখানে বসাবো। বসানোর পরে এবার আমরা দিব, যেহেতু লং টার্ম লাইবিলিটিস নাই, এখানে আমরা কারেন্ট লাইবিলিটিস লিখবো। কারেন্ট লাইবিলিটিস আমাদের যে অ্যাকাউন্টস পেয়েবল আছে 15,000 টাকা, এই অ্যাকাউন্টস পেয়েবলটা আমরা বসাই দিব। তারপর আমাদের নোটস পেয়েবল আছে 10,000 টাকা, নোটস পেয়েবল বসাবো। এক্রুড স্যালারিজ ছিল 2,000 টাকা, মনে আছে? স্যালারিজ বকেয়া 2,000 টাকা, এই 2,000 টাকা বকেয়া স্যালারি বসাবো, নোটস পেয়েবল বসাবো। তারপর আমাদের ইনকাম ট্যাক্স প্রভিশন, যেটা আমরা ইনকাম স্টেটমেন্টে দেখাইছিলাম, এই যে ইনকাম ট্যাক্স প্রভিশন আমরা এখানে 8,000 টাকা ইনকাম ট্যাক্স রাখছিলাম, সেই ইনকাম ট্যাক্সটা বসাই দিব। এই 8,000 টাকা ইনকাম ট্যাক্সটা এখানে বসাই দিব। বসানোর পরে আমাদের কারেন্ট লাইবিলিটিসটা চলে আসবে। এবার আমরা শেয়ার ক্যাপিটাল এবং রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এবং কারেন্ট লাইবিলিটিস দুটো যোগ করে দিলে আমাদের ব্যালেন্স শিটটা মিলে যাবে। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি দেখার জন্য।